রাশেদ খান, ফেসবুকে লম্বা এক পোস্টে আপনি বলেছেন জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার যে নীতি জামায়াত ও শিবিরের, তা আপনাদের এই দুই দলকে আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করলো? ধন্যবাদ। দেখেন, আমি এনসিপির অনেক নেতার সাথে কথা বলেছি, যেহেতু তারা আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, ডাকসু নির্বাচন করেছি এবং আমাদের উভয়ের উত্থানটা মূলত 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন। তো ওই সময়ে তো আসলে শিবির প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি। সে সময় তারা আমাদের মধ্যে নানানভাবে যুক্ত হয়েছে, এটা বাস্তব। এবং শুধু আমরা না, আমি দেখেছি যে ছাত্রদলের মধ্যে পর্যন্ত শিবির যুক্ত হয়েছে। আমার পরিচিত এরকম কয়েকজন ছিল। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমি যেটা দেখলাম যে এনসিপির মধ্যে অনেক শিবির যুক্ত হয়েছিল, যেটা সরার তুষারও জানেন। এবং আমাদের মধ্যে ওই সময় থেকে যারা ছিল তাদের অনেকে এখন আছে। পরবর্তীতে যখন জামাত এখন খুব একটা ভালো রাজনীতি করছে বা তাদের সময়ের সবথেকে সেরা সময় রয়েছে, অনেকে আবার গণ অধিকার পরিষদ বা আমাদের ছাত্র সংগঠন ছেড়ে আবার শিবিরে বা জামাতে চলে গেছে। তো এই জায়গা থেকে আমার কাছে যে উপলব্ধিবোধের জায়গাটা, যে এই ধরনের রাজনীতি আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে। মনে করেন যে আমি এক ধরনের সিদ্ধান্ত নিতে চাই, এখন সে শিবিরের সাথে জামাতের সাথে ইনভলভ হওয়ার কারণে অপ্রকাশ্যে সে আমাকে মনে করেন নানানভাবে জামাত শিবিরের যে ধরনের এজেন্ডা সেদিকে প্রভাবিত করতে চায়। তো এইটা কি আসলে আমার কাছে মনে হয়েছে, আমার একটা এই দীর্ঘ 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সাল বা এখন পর্যন্ত যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে যে এই অপ্রকাশ্যে রাজনীতি জামাত শিবিরকে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করছে, একইভাবে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এটা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমি এই লম্বা পোস্ট দিয়েছি। আমি আরেকটা বিষয়ে একটু অ্যাড করতে চাই, যেটা নাহিদ ইসলামকে নিয়ে আপনি সরার তুষারকে প্রশ্ন করলেন। দেখেন, আপনার এই টকশোতে অনেকগুলো টকশোতে আমি এসেছি, প্লাস অনেকগুলো বক্তব্যে আমি সবসময় যেটি বলেছি যে এই সরকারের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা উপদেষ্টা হিসেবে ফিট না। তাদের অনেককে আমি 18 সাল থেকে চিনি। এমনকি তাদের কেউ কেউ এমন আচরণ করেছে, আমি যখন 18 সালে জেলে যাই আমার মা তাদের কাছে গিয়েছে, বলেছে আমার ছেলের জন্য একটু কথা বলেন। তারা রাস্তায় নামে নাই, কথা বলে নাই। এছাড়া বিভিন্ন সময় আমরা যখন প্রোগ্রামের আয়োজন করেছি তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে আনতেই পারি নাই, হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবে না। আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেল। তখন আমি এনসিপি নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যারা, তাদের সাথে কথা বলেছি, এমনকি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকেও জানিয়েছি তোমরা কাদেরকে উপদেষ্টা বানালে। তো সেই সময় দেখেন আমি লাগাতার কিন্তু সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো রাজনীতি করি, তো আমাকে সমালোচনা করতেই হবে, এই সরকার তো আর আমার সরকার না। দেখেন, আমি সবসময় বলেছি যে এনসিপির যারা নেতারা বা যারা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়। এখন আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম এই কথা কেন বলছে? এখন কি তাহলে উপদেষ্টারা নাহিদ ইসলামের কথা শুনছে না, নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা শুনছে না? আপনি সেই সময় তাদেরকে পছন্দ করে যুক্ত করলেন, আর এখন বলছেন যে তারা জাতির সাথে গাদ্দারি করছে, তাহলে দায়টা কার? নাহিদ ইসলামদের নিতে হবে। অর্থাৎ নাহিদ ইসলামরা যে ভুল করেছেন, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে আমরা ভুল করেছি, এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে। আজকে সংস্কার বিচারের যে আলাপটা আপনি সারা বছর ধরে আমাদেরকে শোনালেন, যে গল্প শোনালেন, ট্যাবলেটটা খাওয়ালেন, এখন কি হলো? দিন শেষে কি আদৌ কোনো সংস্কার হয়েছে? দিন শেষে কি বিচারের কোনো? দিন শেষে নির্বাচনের ট্যাবলেটই সবাই খেলো, এখন তো নির্বাচনের ট্যাবলেটই খেতে হচ্ছে। আমি একটু এই বিষয়টা শেষ করি। তো আমার কাছে মনে হয় আরেকটি জিনিস অ্যাড করি, যেটি সরার তুষার বললেন যে এই রাষ্ট্রপতি কেন। আপনি নিশ্চয়ই শুনেছেন নাহিদ ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে কথা বলছেন কার সাথে? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই সরকারের প্রধান হিসেবে আমরা আপনাকে চাই। তার মানে কি? তার মানে এই রাষ্ট্রপতিকে বহাল কারা রেখেছেন? নাহিদ ইসলামরা। এখন আপনি 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না। আপনি যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন, আপনি 6 মাস পরে এসে বলেন এই সংবিধান আমরা চাই না। মাঝপথে এসে এই ধরনের কথা বললে দেশটা সঠিক পথে যায় না, একটা আনস্টেবল পরিবেশ সৃষ্টি হয়, যে কারণে অনেক দল বলেছে যে এখন এটা সম্ভবপর নয়। আপনি তো ওই সময় সিদ্ধান্তগুলো নেননি, আপনি ভুল করেছেন। তো ভুলের খেসারত তো আসলে মাঝপথে দেওয়া যায় না। আজকে নাহিদরা যে ভুল করেছেন, এই ভুলের খেসারত জাতি কিভাবে দেবে? আর একটা গণ অভ্যুত্থান, যেটা মঞ্জু ভাই বলেছেন, এবং এই গণ অভ্যুত্থান কি আসলেই সহজ? হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে 16 বছর লেগেছে।
আপনার কি মনে হয় আমরা প্রাণ গিয়েছে? জি, কতগুলো প্রাণ গিয়েছে। সুতরাং এখন আসলে গণঅভ্যুত্থান, এটা আমরা রাজনৈতিক বক্তব্য অনেকে দিচ্ছি, গণঅভ্যুত্থান এত সস্তা জিনিস না যে আপনি বললেন আর হয়ে গেল। জি, শিশির মনির, রাশেদ খান আপনাদের কিছু পরামর্শ দিয়েছেন, সেটা আরেকটু বিস্তারিত আপনাকে বলছি। তিনি বলছেন জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। তিনি বলেছেন তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলেও তাদের নিজেদের লোক যুক্ত রেখে সেই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, দলের মধ্যে সন্দেহ সংশয়ও বাড়িয়েছে। এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম ডান মধ্যপন্থী কেউই ছাড় পায়নি। পরামর্শ গ্রহণ করলেন কিনা, কেন পরিচয় লুকিয়ে জামায়াত শিবিরকে রাজনীতি করতে হয়? আমি উল্টা রাশেদকে বলবো যে তার দলে কারা ব্যবহার হবে, কারা তার দল করবে, সেটা দেখার দায়িত্ব তো তার। আপনার দলে কারা হবে, আপনার টেলিভিশনে কারা চাকরি করবে, সেটা দেখার দায়িত্ব তো আপনার। সেই দায়িত্ব তো আমাকে দিলে চলবে না। আর শিবিরের সঙ্গে শত শত হাজার হাজার লোক জড়িত। সবাই কি শিবিরের সঙ্গে জড়িত যারা আছে, সবাই কি শিবিরের স্ট্রাকচারের মধ্যে আছে? সব তো নাই স্ট্রাকচারের মধ্যে। তারা কি অন্য দলের স্ট্রাকচারের সাথে? না, এই যে লক্ষ হাজার হাজার ছাত্ররা জড়িত, ধরেন একটা ছাত্র সংগঠনের সঙ্গে নেতৃত্বের ক্যাটাগরির মধ্যে কত লোক থাকে? সাপোর্ট করে অনেক লোক আছে না? অনেক লোক আছে না যে মনে মনে ভালোবাসে? এটি কি আমি আপনার পক্ষে ব্যারোমিটার ফিট করা সম্ভব যে কার মনের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোবাসা আছে? এটি আমাদের দলে, যেমন ধরেন আমাদের দলে যদি অন্য একটা দলের লোক ইনফিল্ট্রেট করে, এটা চেক দেওয়ার দায়িত্ব তো আমার যদি প্রপার ফিল্টারিং সিস্টেম থাকে, তা আই উইল বি এবল টু আইডেন্টিফাই যে হু ইজ ট্রাইং টু ডাইভালজ মাই এজেন্ডা। এই জন্য আমি মনে করব এরকম যদি কোনো রাজনৈতিক দল থাকে যাদের এজেন্ডা ডাইভালজ হয়ে যাচ্ছে বলে মনে করা হয়, তো ইট ইজ দি ডিউটি অফ দ্যাট পলিটিক্যাল পার্টি লিডারশিপ to identify who are doing what, এবং এটা যদি তারা না করতে পারেন এর দায়িত্ব তো আমার ঘাড়ে আপনারা নিতে চাচ্ছেন না। জি, আপনাদের যেমন রাশেদ খানের যেমন কিছু অভিযোগ আছে বা তিনি আপনাদেরকে পরামর্শ দিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও আপনাদেরকে নিয়ে সন্দেহ পোষণ করেন। তিনি বলেছেন আমরা সন্দেহ করছি জামায়াত রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে, এমনকি ভণ্ডুল করতে চায় এমন কোন শক্তির সাথে কাজ করছে। তার এই সন্দেহ নিয়ে আপনার কিছু বলবার আছে কিনা? এই সন্দেহের বেসিস কি তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এই সন্দেহের পক্ষে কোনো জাস্টিফিকেশন আছে বলে আমাদের কাছে মনে হয় না। কি সন্দেহ তিনি করছেন, কেন করছেন? পিআরের কথা বলছেন তাই? পিআরের আলোচনা তো ঐকমত্য কমিশনে হয়েছে। ভণ্ডুল করার কথা কেন বলছেন? নির্বাচনের কথা আমরাই তো নির্বাচনের কথা ডিসেম্বরে বলেছিলাম, আমরা ফেব্রুয়ারিতে বলেছি, আমরা এপ্রিলেও বলেছিলাম আফটার। তো এর 2-3টা একটার মধ্যে তো আছেই। তো ভণ্ডুল করার প্রশ্ন আসলো কেন? কোন আর্গুমেন্টের কারণে তিনি বলবেন আমরা ভণ্ডুল করতে চাচ্ছি? ভণ্ডুল হয় কি করে নির্বাচন? ভণ্ডুল হতে গেলে একটা নির্বাচন আয়োজন করলেন, আয়োজনের স্টেক হোল্ডাররা এটা ভণ্ডুল করতে পারে। ইলেকশন কমিশন বলতে পারে নির্বাচন হবে না, সরকার বলতে পারে নির্বাচন হবে না, জামাত ইসলামী বলবে নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার। তো জামাত ইসলামী টেকিং প্রিপারেশন। আপনি তো বললেন 300 আসনে আমরা লাল সবুজ নীল কত সিগন্যাল দিয়ে আগে থেকে লাগিয়ে দিয়েছি। তো উই আর টেকিং প্রিপারেশন। এখন আমরা কেন বলেছিলাম ওই কথাটা? আজকে যেটা যেটাকে বলা হচ্ছে যে একটা রেফারেন্ডামের ঐকমত্যে আসা হচ্ছে, এই রেফারেন্ডামের ঐকমত্যে তো বিএনপি আরও 2 মাস আগেই আসতে পারত। সেই প্রশ্নই তো রাশেদ একটু আগে বললেন যে 2 মাস আগে হলে এই সময়টা সেভ হয়ে যেত। সেই জন্য ওনারাও তখন বলেছেন কি জানেন, একমাত্র অপশন হলো পরবর্তী পার্লামেন্ট এটা করবে। আমরা তো তখন বলেছিলাম, সকল যখন একমত হলো যে এখনই আমরা এটা বাস্তবায়ন চাই, পরবর্তী পার্লামেন্টের উপর আমরা ছাড়তে চাই না। এখন বিএনপি ছাড় দিয়ে এসে বললেন ঠিক আছে তাহলে গণভোট আয়োজন আমরা করতে পারি। এই কথা 3 মাস আগে বললে ইলেকশন ভণ্ডুলের প্রশ্ন, এখন তো উল্টা প্রশ্ন করতে হয়। তাহলে ইলেকশন ভণ্ডুলের প্রশ্নটা কার ঘাড়ের উপর চাপবে? আপনাদেরকে নিয়ে নিন্দুকেরা আরেকটা কথা বলে, জামায়াতকে জেতাতে পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ, তাহলে তারা বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশের ডানপন্থীদের উত্থান হয়েছে। এমন বিশ্লেষণ যারা করেন তাদের জন্য আপনাদের জবাব কি? দেখুন, বিশ্লেষণ তো করবেই। একটা রাজনৈতিক সিচুয়েশন দেশে তৈরি হয়েছে, নানান স্টেক হোল্ডারের ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই ভবিষ্যৎবাণী করবে। বিশ্লেষণও কিন্তু একটা গ্রামার। বিশ্লেষণ যারা করেন তারও এই ব্যাপারে লেখাপড়া যাদের থাকে তারা কাছাকাছি যেতে পারেন, আর যাদের হঠাৎ মন্তব্য করার অভ্যাস থাকে তারা শেষ পর্যন্ত পৌঁছতে পারেন না। তখন তার মন্তব্য বা গ্যাস যেটা করেন এটা যখন ফুলফিল হয় না, তখন নিজের কাছে নিজেকেই অনেকটা প্রশ্নবিদ্ধ মনে হয়। ফলে আমি মনে করি
নিন্দুকদের কোনো দাবিকে আমি নেগেটিভভাবে নেওয়ার আমি রাজি নই। যদি কেউ কোনো ইস্যু সত্যিকার অর্থে রেইজ করে যেখান থেকে আমার জন্য লার্নিং আছে, আমি শিখতে পারি, বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আমার এজেন্ডাকে রিডিফাইন করতে পারি, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দি ক্রিটিসিজম। জি।